প্রিয় দর্শক, আজ এই অনুষ্ঠানে আমরা কয়েকজন একত্রিত হয়েছি আমাদের একজন শিক্ষককে নিয়ে কথা বলবার জন্য। আমাদের অনেকেরই প্রিয় শিক্ষক আব্দুল্লাহ আবু সাঈদ। তিনি আমাদের কাউকে কাউকে শ্রেণীকক্ষে শিক্ষা দিয়েছেন, পড়িয়েছেন কলেজে, অনেককে পড়িয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ক্লাসরুমে, পাঠচক্রে, আর সারা দেশব্যাপী স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বই পড়িয়েছেন বই পড়া কর্মসূচির মাধ্যমে। লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি, এরকম একটি সৃজনশীল কর্মসূচির মাধ্যমে সারা দেশের মানুষকে বই পড়ার দিকে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের জন্মদিন, সুতরাং অনুষ্ঠানের শুরুতে আমরা সবার পক্ষ থেকে স্যারকে শুভ জন্মদিন বলে এই অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আমার বন্ধু কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং জনপ্রিয় শিশু সাহিত্যিক, আমাদের সকলের প্রিয় আমিরুল ইসলাম। আব্দুল্লাহ আবু সাঈদ স্যারকে নিয়ে কথা বলতে গেলে সাধারণত যে বিষয়টা সবচেয়ে প্রধান হয়ে দাঁড়ায় তা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেটা স্যারের সবচেয়ে বড় কাজ, তাই না? এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্র সৃষ্টির জন্য স্যার কিন্তু অন্য অনেক দিক ছেড়ে এসেছেন। তার নিজের শিক্ষকতা থেকে তিনি অবসর নিয়েছেন সময় হবার আগেই। তার লেখালেখি, তার সাহিত্য আন্দোলন, এগুলো থেকে তিনি অনেকটা সরে এসেছেন। কিন্তু এর ফলে যেটা হয়েছে, লেখক হিসেবে স্যারের যে পরিচয় এবং তার যে বিপুল কর্মকাণ্ড, নিজের কাজ, সেগুলোও কিন্তু আড়ালে চলে গিয়েছে। সেজন্য আমরা ভেবে দেখেছি আজকে বিশেষ করে আমরা স্যারের একটা দিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে স্যারের লেখা, স্যারের সাহিত্যকর্ম। আমি প্রথমে ইমদাদুল হক মিলনকে অনুরোধ করব যে স্যারের এই লেখালেখির সঙ্গে কিভাবে আমরা পরিচিত হয়েছি, প্রথমে কিভাবে তুমি স্যারের বই পড়তে শুরু করো, আগ্রহ কোথায় এবং কি পড়ে তুমি উৎসাহিত হয়েছো এবং কোন ধরনের বইগুলো বেশি পড়েছো? ইফতেখার, আমার ধারণা তুমিও ঠিক আমার মতো করেই স্যারের সঙ্গে বা স্যারের কর্মের সঙ্গে যুক্ত হয়েছিলে। প্রথমে তো স্যারকে আমরা চিনেছি শিক্ষক হিসেবে, ঢাকা কলেজে পড়াতেন তিনি। যে ক্লাসে গিয়ে লেকচার দিতেন, আশপাশের সব ক্লাসের ছাত্ররা এসে তার জন্য মানে ভিড় করতো। অন্য কলেজ থেকেও ছাত্ররা আসতো স্যারের বক্তৃতা শোনার জন্য, স্যারের কথা শোনার জন্য। কণ্ঠস্বর বলে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করতেন এবং সেটা নিয়ে তিনি মেতে থাকতেন। একদিকে অধ্যাপনা, আরেকদিকে কণ্ঠস্বর, এবং তিনি তখন একটি সাহিত্যের আন্দোলন করছেন কণ্ঠস্বরকে ঘিরে। আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, নির্মলেন্দু গুল, এরা অনেকে, আখতারুজ্জামান ইলিয়াস, এরা যুক্ত ছিলেন এই পত্রিকাটির সঙ্গে। কিছু তরুণ লেখকও একটু পরে, তুমি, আরও কেউ কেউ স্যারের এই কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় আমি স্যারকে কিন্তু তখন থেকে দেখি, কিন্তু তখনও স্যারের সঙ্গে আমার পরিচয় হয়নি। তার পত্রিকাটি দেখে আমার খুব লোভ জাগে যে তার কাগজটাতে আমি লিখি। আমার কোনো বন্ধুর লেখা ছাপা হয়, আমার লেখা ছাপা হয়নি। তো বহু পরে যখন স্যারের সঙ্গে পরিচয় হলো, একদিন ওই বই পড়ার কথা যে তুমি বললে, বই পড়া শিখিয়েছেন, এটা নিয়ে তো তিনি ছাত্রছাত্রীদের নিয়ে বিশাল অনুষ্ঠান করেন। আমরা বই পুরস্কার দেই যারা সেরা পাঠক, সেই রকম ওরকম এক অনুষ্ঠানে রমনার বটমূলে অনুষ্ঠানটি শেষ হয়েছে। সারাদিন অনুষ্ঠান পরে আমরা আড্ডা দিতে বসেছি। যথারীতি আমিরুল ছিল, আরও কেউ ছিল। তো স্যারকে আমি যখন বললাম যে স্যার, সবার লেখা ওখানে ছাপা হয়েছে, আমার বন্ধু সৈয়দ ইকবালের লেখাও ছাপা হয়েছে, আমার লেখা আপনি ছাপেননি, আমার লেখা আপনার ওখানে ছাপা হয়নি। স্যার আমার দিকে থেকে তার সেই রসালো ভঙ্গিতে বললেন যে, ও তুমি তাহলে একজন ব্যর্থ লেখক। এই তো স্যার। তো স্যারের শুরুর দিকটা যেটা আমি বলছিলাম, যে স্যারের অন্য পরিচয়গুলো তখনও আমাদের কাছে নেই। শিক্ষক আব্দুল্লাহ আবু সাঈদ কণ্ঠস্বর করছেন, লেখকদের নিয়ে সাহিত্যের নতুন ধারা তৈরির আন্দোলন করছেন। এবং তারপরে স্যারকে লক্ষ্য করলাম বিটিভিতে। স্যার অসামান্য জনপ্রিয় উপস্থাপক, সপ্তবর্ণা বলে একটি অনুষ্ঠান করেন। সেখানে সারা দেশের মানুষ তার ভক্ত। তখন তো একটাই টেলিভিশন, সবাই তার ভক্ত। এইভাবে স্যারকে আমি প্রথমে চিনলাম। তখনও স্যারের লেখালেখির সঙ্গে আমি দেখি কোনো পত্রিকায় স্যারের কবিতা ছাপা হয়,
বিভিন্ন জায়গায় অন্যান্য লেখা ছাপা, কিন্তু স্যারের ব্যাপকভাবে স্যারের সাহিত্যের সঙ্গে সেই সময়টা আমার পরিচয় হয়নি। তাহলে কোন বই থেকে তোমার পড়াশোনা হয়েছিল সেটা একটু শুনে প্রথম। আমার শুরু হলো কিন্তু অদ্ভুত একটা বই থেকে, ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া। হ্যাঁ, এই বইটা পড়ে আমি ভাবলাম যে আরে স্যার তো এটা অন্য ধরনের লেখক। তারপরে তার আত্মস্মৃতি মানে স্মৃতিচারণমূলক বই পড়লাম, ভালোবাসার সাম্পান। এরপরে পড়লাম আমার উপস্থাপক জীবন। আমাকে তিনি একটা বই উৎসর্গ করেছেন কথোপকথন, ন্যাচারালি আমাকে উৎসর্গ করেছেন, গভীর আগ্রহ নিয়ে পড়েছি। এরপরে স্যারের নানা রকম বই পড়ার আমি কিন্তু চেষ্টা করেছি। আমি জেনেছি স্যারের সব মিলে 57টা বই। তার রচনাবলী বেরিয়েছিল অন্য প্রকাশ থেকে 4 খণ্ডে, তাও শেষ হয়নি বোধহয়। পরে অন্য প্রকাশ থেকে সেগুলো চলে গেছে জাতীয় মানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে, ওখান থেকে প্রকাশিত হয়েছে। তো ঘেটে ঘেটে দেখেছি প্রায় সব বই পড়া হয়েছে, এটা বলতে পারবো না ইফতেখার। তবে এই বইগুলো আমার ধারণা অনেক ভালোভাবে মন দিয়ে পড়েছে আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, তুমি কি একটু বলবে যে তোমার প্রথম স্যারের কোন বইটা পড়ে তুমি খুবই অভিভূত হয়েছো বা আগ্রহী হয়েছো? স্যারের প্রথম লেখাগুলো ইফতেখার ভাই আমি পড়েছি ঢাকা কলেজের কলেজ ম্যাগাজিনে। তারপরে আগ্রহ তৈরি হলো, স্যারের আমরা ডাইরেক্ট ছাত্র, তখন ওই বিপুল জনপ্রিয় উপস্থাপক মিলন ভাই যেটা বললেন, কলেজে আমাদের 80 বছর পুনর্মিলনীতে স্যার একটা অনুষ্ঠান করেন। আমরা তখন উন্মত্তের মতো, পাগলের মতো স্যারের ভক্ত হয়ে গেলাম। বহুমাত্রিক শব্দটা অনেক ব্যবহারে জীর্ণ হয়ে গেছে, কিন্তু স্যার বহুমাত্রিক চরিত্র। স্যার একজন ক্লাসিক্যাল ক্যারেক্টার, ধ্রুপদী চরিত্র। ধ্রুপদী যে কোনো কিছু স্যার খুব পছন্দ করেন এবং ক্লাসিক্যাল চিন্তার থেকে স্যার সরতে চান না। তা আমাদেরকে এমনভাবে তৈরি করলেন কলেজ জীবনে যে আমরাও স্যারের সমালোচনা করতে পারি। তা স্যারের প্রথম বই দুর্বলতায় রবীন্দ্রনাথ অন্যান্য প্রবন্ধ, এটা পড়ে স্যারকে বললাম, স্যার রবীন্দ্রনাথকে ছোট করলেন কেন? কয় না, ছোট করি নাই, রবীন্দ্রনাথ তো একটা মহামনীষী, তার কোথাও কোথাও দুর্বলতা থাকতে পারে, আমার কাছে যা মনে হয়েছে আমি তাই লিখেছি। এটা 1961-তে রবীন্দ্র বিরোধী আন্দোলনের পরপরই লেখা প্রবন্ধগুলো, খুব গুরুত্বপূর্ণ বই এই বইটি। এরপরে পড়লাম নিষ্ফলা মাঠের কৃষক। বইটি ছাপাকালীন আমরা স্যারের সঙ্গে থাকি, মফিজুল ভাই বইটা ছেপেছিলেন। এরপর আবিদ আজাদ শিল্পতরু প্রকাশনী থেকে উত্তর প্রজন্ম একটা প্রবন্ধের বই করেন। সেটা একটা অদ্ভুত বই, নিত্য নতুন সাহিত্যিক চিন্তার উপরে প্রবন্ধ। এই বইটি পড়ে মুগ্ধ হলাম। এরপর তো স্যার স্মৃতিকথা লিখলেন, ছোটদের লেখা লিখলেন, নাটক, অনুবাদ, গল্প, কবিতা। আর একটাই আফসোস করতেন, জীবনে অন্য কাজে ব্রত হিসেবে নেওয়াতে, কমিটমেন্ট থাকাতে লেখালেখিতে পুরো মনোযোগ দিতে পারলাম না। এইটা স্যারের একটা ব্যাপক আক্ষেপ। তারপরও স্যার লিখে ফেললেন, অনেক লেখা লিখলেন। শেষ লিখলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, আমি এবং আলোর স্কুল। 4 বছর ধরে অমানবিক পরিশ্রম করে আলোর স্কুল লিখলেন। এটা একই সঙ্গে ন্যায়, নীতি ও আদর্শবাদিতার বই, একই সঙ্গে সুস্বাদু গদ্যের বই, একই সঙ্গে প্রতীকধর্মী বই, একই সঙ্গে স্মৃতিকথা, একই সঙ্গে প্রবন্ধ। বই পড়লে মনে হবে সে গল্প পড়ছে। অদ্ভুত রকমের একটা তরঙ্গ, সাহিত্যের তরঙ্গ এই বইয়ে। স্যার লিখে সবচেয়ে বেশি আনন্দ পান জীবনে। স্যার যত কষ্ট করে বই লেখেন, আমরাও চাই সেই বইগুলো পড়তে এবং স্যারকে, নিত্য নতুন স্যারকে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে। আমি একটা বিষয় নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে স্যারের যে আত্মজৈবনিক বইগুলো, আমার কাছে এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং বইগুলো খুব সুন্দরভাবে সাজানো, যে একেবারে ছোটোবেলা থেকে সাধারণত মানুষ আত্মজীবনী লেখেন একটা বই হিসেবে বেশ বড়সড়,
কিন্তু স্যারের আত্মজীবনী শুরু হয়েছে ছোটবেলা থেকে বহে জলবতী ধারা থেকে শুরু করে, তারপরে স্যারের শিক্ষকতার জীবন নিয়ে যে বইটি নিষ্ফলা মাঠের কৃষক, আসলে মাঠ নিষ্ফলা কিনা বা কৃষক কতটা সফল বা কতটা ব্যর্থ সেটা আমরা পরে বিবেচনা করতে পারি, কিন্তু বইটি তার শিরোনাম এবং তার যে কন্টেন্ট সব মিলিয়ে বিপুল সাড়া জাগিয়েছে, বিশেষ করে শিক্ষক সমাজের মধ্যে বইটি খুবই প্রিয়। এবং এখনকার দিনে খুব জনপ্রিয় ধারার লেখক নন, কিন্তু তার বই পঠিত হয় বা হাজার হাজার কপি বা অনেকগুলো সংস্করণ হয়, এটা কিন্তু আমরা লক্ষ্য করে যাব। খুবই এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না, যদি মানুষের হাতে বইগুলো নাই যায়, মানুষ যদি আগ্রহ ভরে সেগুলো হাতে না নেয়, সংগ্রহ না করেন, তাহলে এতগুলো সংস্করণ কেন হয়? সেটাই। এবং তুমি যে বইটির কথা বলেছিলে ভালোবাসার সম্মান, সেটাও তো ওই স্মৃতিকথা সিরিজেরই একটা সাহিত্য আন্দোলন এবং কণ্ঠস্বর পত্রিকার 60 দশকের এবং তার মধ্যে কিন্তু চমৎকারভাবে আমাদের দেশের সাহিত্য আন্দোলন এবং তার যে প্রধান পুরুষেরা এবং প্রধান মানুষেরা তাদের প্রত্যেকের কথা এসেছে। এমনকি ওই সময় পশ্চিম বাংলায় বা বিশ্ব সাহিত্যে কোথায় কি ঘটছে সেগুলো নিয়েও কিন্তু কিছু আলোচনা ওই বইতে রয়েছে। স্যারের বই যে কটাই আমি পড়েছি বা বিচ্ছিন্নভাবে অনেক লেখাই পড়েছি, হয়তো এই মুহূর্তে সেগুলো বলা যাচ্ছে না, কিন্তু আমি স্যারের লেখার যে স্বাদটা পেয়েছি, মানে যে সাধু গদ্য তার রচনায়, তিনি প্রবন্ধ লিখেছেন কিন্তু তুমি খুবই আগ্রহ নিয়ে পড়বে, সেই অর্থে খুব জটিল কিছু না, জটিল কথাগুলো খুব চমৎকার ভঙ্গিতে সরল সাধু গদ্যে তোমার সামনে তুলে ধরছেন। এটি কিন্তু একটা খুব বড় গুণ। এই গদ্যের কারণে স্যারের প্রতিটি বই, ধরো আমি ভালোবাসা সম্পানের কথা যদি বলি, তুমি শুরু করলে কিন্তু থামতে পারবে না, তুমি পড়ে যাবে এবং চরিত্রগুলোকে তোমার সামনে দেখবে, কারণ চরিত্রগুলো আমাদের চেনা, আমাদের পরিচিত। কিন্তু এই লেখাটি যদি তিনি একটু গুরুগম্ভীর, একটু অন্য ভঙ্গিতে কঠিন কঠিন শব্দ ব্যবহার করে লম্বা দীর্ঘ বাক্যে লিখতেন, তুমি কিন্তু এগোতে পারতেন না বইটি। তো স্যারের যে প্রধান গুণ আমি যেটা মনে করি তার লেখায়, যে তিনি অসামান্য সুন্দর একটি গদ্য তৈরি করেছেন নিজের লেখার জন্য। এই গদ্যটি এমন এতে তুমি প্রবন্ধ লিখতে পারছো, এই গদ্যে তুমি গল্প লিখতে পারছো, ছোটদের লেখা লিখতে পারছো, আত্মজৈবনিক রচনা লিখতে পারছো, তুমি তরতর করে পড়ে যাবে। এই রিডেবিলিটি আমি মনে করি একজন লেখকের প্রধান মানে শক্তি বলে আমি মনে করি। স্যারের আমি যেটা বাংলা ভাষায় দেখছি, ধরো পৃথিবীর অন্য ভাষার কথা নাই বলি, ধরো বুদ্ধদেব বসুর গদ্য যদি তুমি ভাবো, বা তার উপরে যদি তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের গদ্য ভাবো, ঠিক ওরকম একটা সাধু গদ্য কিন্তু স্যার তৈরি করেছেন। স্যার রবীন্দ্রনাথ তো একদম পুরো পড়া, আর বুদ্ধদেব বসুও স্যারের প্রিয় কবি, গদ্যশিল্পী। আমার ধারণা এই দুজনের ভাষাকে একসঙ্গে কবিতার মতো করে স্যার লিখে গেছেন। স্যার প্রথম জীবনে কবিতা লিখতেন, পরবর্তীতে যে কোনো জিনিস স্যার একটু প্রতীকীভাবে দেখেন, এবং ওই যে ক্লাসিক্যাল ক্যারেক্টার দেখে উনি জিনিসটাকে কবিতার বাক্যে বাক্যে সাজিয়ে গদ্য লেখেন, যার জন্য পড়লে আমরা মুগ্ধ হই। আর স্যার যখন বক্তৃতা দেন আরও বেশি মুগ্ধ হই। কেন? তার বক্তৃতাও আসলে এক ধরনের ঝর্ণা ধারার মতো, কবিতার মতো। এই যে কবিতাকে লালন করেছেন আজীবন শিক্ষক সত্তার পাশাপাশি, এটাই তার গদ্যকে এরকম ম্যাচুরিটি দিয়েছে, আমাদের জন্য আনন্দের খোরাক দান করেছে। ও যে বিবেচনার কথাটা বললো যে স্যার যখন বক্তৃতা করেন, তা আমরা সবাই জানি, আমরা তো স্যারের গুণমুগ্ধ সে আজ থেকে না, আমরা সবাই জানি যে আব্দুল্লাহ আবু সাঈদ কোথাও দাঁড়ানো মানে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। তিনি এমন করে কথা বলবেন, সেটাতে ধরো তুমি এক ধরনের কবিতার স্বাদ পাচ্ছ, এক ধরনের রসের স্বাদ পাচ্ছ, এক ধরনের হাস্যরসের খোরাক পাচ্ছ। এর মধ্য দিয়ে আমিরুল যেটা বলল যে তিনি খুব প্রতীকী ভঙ্গিতে প্রতিটি বিষয়কে দেখেন এবং সেই ভঙ্গিতে উপস্থাপন করেন। তার যে কোনো লেখা বা যে কোনো বক্তব্যের মধ্যে তুমি কিন্তু দুটো তিনটি স্তর খুঁজে পাবে দেখার। এটিই হচ্ছে আব্দুল্লাহ আবু সাঈদের বৈশিষ্ট্য। বিনির্মাণে খুব বিশ্বাসী। আমরা যে প্রচলিত ধারণা নিয়ে গিয়ে যাই, স্যার ধাম করে ওই ধারণার বাইরে একটা কথা বলে, এবং ওটা নিয়ে বিতর্কও করা যায় না। চেষ্টা করি বিতর্ক করতে, স্যার আরও 10টা যুক্তি দিয়ে গল্প দিয়ে বুঝিয়ে দেয়। এবং ইফতেখার ভাই বললেন শ্রেণীকক্ষের শিক্ষক, আমি স্যারের ডিরেক্ট ছাত্র, কিন্তু সেটা আমার জীবনে তেমন কাজে দেয়নি। পুরো জীবনব্যাপী স্যার যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষক সত্তাটাকে আমরা মাথা নুইয়ে শ্রদ্ধা করি। এখনও স্যার শয্যাশায়ী থাকলেও
হসপিটালের বেডে থাকলেও ঠিক ফোন দিলে 2-3টে নতুন কথা বলবেন। এক আশ্চর্য জাদুর খবর। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। এটা সত্য। আমি নিজে সাক্ষ্য দিতে পারি যে এর মধ্যেও স্যার অল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। আমি যখন গিয়েছি প্রতিটি সময় ভালো কেটেছে এবং কোনো না কোনো নতুন কথা বা নতুন কোনো বার্তা আমি স্যারের কথার মধ্যে পেয়েছি সবসময়, এটা সত্য। আর আমিরুল এবং আমি আমার একটা উপলব্ধির কথা বলি। বলো। সেটা হচ্ছে আমার খুব প্রিয় মানুষ যারা, ইফতেখার, আমিরুল বোধহয় জানে, ওর সঙ্গে আমি এই কথাটা আগেও শেয়ার করেছি। সেটা হচ্ছে আমার খুব প্রিয় মানুষ কেউ অসুস্থ হলে আমি সেই মানুষটাকে সহজে দেখতে যেতে চাই না। কেন চাই না জানো? আমার মনে হয় যে মানুষটি, সেই যৌবনদীপ্ত মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি শয্যাশায়ী, আব্দুল্লাহ আবু সাইদ বিছানায় শুয়ে আছেন, এটা আমি কল্পনায় নিতে পারি না। যার জন্য তুমি আমাকে ফোন করে, আমি তোমাকে ফোন করে প্রতিদিন খবর নিয়েছি, স্যারের ডায়ালিসিস চলছে, স্যার হাসপাতালে শুয়ে আছেন, এই দৃশ্যটা আমি কল্পনা করতে পারি না ইফতেখার। সেই কারণে আমি তোমাকে ফোন করে জেনেছি, আমাদের সময় প্রকাশনীর ফরিদকে ফোন করে জেনেছি, আমিরুলের সঙ্গে দেখা হয়েছে চ্যানেল আইতে, তার সঙ্গে কথা বলেছি, কিন্তু স্যারকে দেখতে যাইনি। কিন্তু তুমি আমাকে বলেছো যে তুমি দেখতে গিয়েছো এবং সেই হাসপাতালের বেডে শুয়েও স্যার তার সেই মানে মন্ত্রমুগ্ধকর ভাষায় তোমার সঙ্গে কথা বলছেন, তোমার সঙ্গে একটু হাসছেন, মজা করছেন। যেমন যে একটা বইয়ের কথা বললো যে স্যার কয়েক বছর ধরে লিখেছেন আর কয়েক বছর ধরে সেই বই সম্পাদনা করেছেন নিজেই, সংশোধন, পরিমার্জন ইত্যাদি। তো আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা বিভাগ থেকে এই বিষয়ে মাঝে মাঝে একটু অস্বস্তি প্রকাশ করা হয়েছে। তো স্যার দেরি করছেন এবং এই বইয়ের পরিমার্জন নিয়ে এত সময় নিচ্ছেন, এতবার করে করছেন। এর মধ্যে আমিও 2-1বার বইটা পুরো পড়েছি প্রুফ দেখার জন্য হলেও। তো তারপরেও স্যার যখন করছেন, এই মানে হাসপাতালে থাকা অবস্থাতেও স্যার বইটা ছেড়ে দিয়েছেন শেষ পর্যন্ত দেখে, এবং তারপরে বলেছেন যে নির্ঝরের স্বপ্নভঙ্গ 69 বার সংশোধন পরিমার্জন করার পরে এই পর্যায়ে এসেছে। তারপরে এটা নিয়ে আবার একটা ঘটনাও আছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ নিয়ে আবু সৈয়দ আইয়ুব জানো 3খানা বই লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, এবং বলা হয় এগুলো তার মানে রবীন্দ্রনাথকে নিয়ে শ্রেষ্ঠ কর্মগুলো যারা করেছেন বলা হয়। সেখানে আবু সৈয়দ আইয়ুব একটা জায়গায় লিখেছিলেন, মনে হয় পথের শেষ কথা বা পান্থজনের শাখা হতে পারে, বা আধুনিকতা রবীন্দ্রনাথ, যে কোনোটাই হতে পারে। সেখানে উনি বলেছিলেন যে নির্ঝরের স্বপ্নভঙ্গ একটি অযথা দীর্ঘ কবিতা। তো যে স্যার কিন্তু প্রচন্ড স্মৃতিধর ব্যক্তি, কিন্তু বাইরের ইমেজটা হচ্ছে একটু আলাভোলা, মনে থাকছে কি থাকছে না এরকম। এই স্যার সঞ্চয়িতা মুখস্থ পুরোটা, কবিতার এরকম। আবার ওই যে একটা গোল্ডেন ট্রেজারি ইংরেজি কবিতার সংকলন, গোল্ডেন ট্রেজারি, আশ্চর্য ব্যাপার। এবং এগুলো স্যারকে লিখতে উদ্বুদ্ধ করে। আর স্যার মারাত্মক রকমের ক্ষুধার্ত হাঙরের মতো পাঠক, যা পড়ে মুখস্থ থাকে। তেমনি কিছুদিন আগে আমাদেরকে বারবার বলল হারিরির দি স্যাপিয়েন্স স্যার পড়তে পড়তে মুখস্থ করেছেন এবং তার সমাজ চিন্তা নতুন পথ খুঁজে পেয়েছে। তার মানে স্যার প্রতি মুহূর্তে এতটাই জীবন্ত যে আমরাও তার কাছাকাছি যেতে পারি না। স্যার যেমন মিলন ভাইয়ের লেখা খুব পছন্দ করে, ইফতেখার ভাইয়ের লেখা সবই স্যারের পড়া, এবং ফাঁকে ফোকরে অনেক তৃণদলের লেখাও স্যার পড়েন এবং মনোযোগ দেন, ওর কি হতে পারে কি হবে মন্তব্যও করেন। এটা একটা আশ্চর্য প্রতিভার ক্ষমতা, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য বিষয়। আমরা আবার স্যারের বইতে এসে আমাদের এই আলোচনাটা শেষ করতে চাই। তোমরা স্যারের বক্তৃতার কথা বলছিলে। স্যারের এই বক্তৃতা যেমন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন, তেমনি কিন্তু এই বক্তৃতার সংকলনগুলো যখন বই আকারে বেরিয়েছে সমানভাবে পঠিত হয়। এটা খুব কম বক্তৃতাই কিন্তু লিখিত অবস্থায় পাঠক একই রকম উৎসাহের সঙ্গে। আমি একবার স্যারকে বললাম যে স্যার আপনার যত বক্তৃতা আছে আপনি কি সব সংগ্রহ করতে পেরেছেন? বল যে তার কিছুই পারেন নাই। কিন্তু তারপরে আমি বললাম যে স্যার আপনি এগুলোকে যে কোনোভাবে এটা একটা লিখিত ফর্মে আপনার আনা দরকার, তাহলে পাঠক তো কারণ আপনি যেখানে বক্তৃতা করছেন সেই হলে হয়তো 200, 500, 2000 মানুষ আছে, কিন্তু এর বাইরে যে সারা দেশের পাঠক রয়ে গেছে, তারা তো সবাই জানবে না আপনি কি কথাগুলো বলছেন, কি বলছেন।
তো এগুলো লিখিত আকারে থাকা উচিত। এগুলো তো স্যার বোধহয় কিছু কিছু ওর পরে স্যার কথোপকথন বলে একটি বই লিখে আমাকে উৎসর্গ করে দিল। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বই এরকম হয়েছে, সাক্ষাৎকারগুলো অনেকটাই বইয়ের অন্তর্ভুক্ত করা আমি হয়েছে। কিন্তু স্যারের অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি বিভিন্ন কাগজে। সেগুলো এখনো বোধহয় কোনোটা বোধহয় ও কোথাও মিলন ভাই, ঢুকেছে। স্যারের ভ্রমণ কাহিনী কিন্তু অনবদ্য। ওড়াউড়ির নিউ ইয়র্কের দিন। আড্ডা নামে একটা বই আছে। নিউ ইয়র্কের আড্ডা নামে একটা বই আছে, অনেক right? চেষ্টা করেছি আমি এটার একটা প্যারাগ্রাফ লেখা সম্ভব কিনা, মানে সারাদিনের আড্ডাটাকে স্যার এমন ভাষায় লিখে এমন জীবন্ত করে দিচ্ছে। শহীদ কাদরী আছে ওখানে ক্যারেক্টার, হাসান ফেরদৌস, হ্যাঁ, মানে শহীদ এটা কাদরী- মিলন ভাই শহীদ- আশ্চর্য ব্যাপার। শহীদ কাদরী থাকতেই হবে, শহীদ কাদরী ওদের তার ওই কথাগুলোকে সময়কার না সঙ্গী। একদম তাদের মুখের ভাষায় স্যার ওইভাবে নিয়ে এনেছেন, আসা। এনেছেন। তো এটা কঠিন ব্যাপার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে স্যার, তোমরা বলেছিলে যে স্যার শিক্ষক হিসেবে স্যারকে তো কখনো ভোলা যাবে না। ওটা আমিরুল এবং বলেছে, আমিরুলের এবং শিক্ষক। এবং আমি মনে করি যে তিনি আমার চিরজীবনের শিক্ষক। মানে একবার যখন আমি শোনো ইফতেখার, আমি স্যারকে অনেকগুলো ভাবে, স্যারকে আমার কখনো একজন মানুষই মনে হয় না। আমাকে মনে হয় যে আব্দুল্লাহ আবু সাইদ নামে অনেকজন মানুষ কাজ অনেকজন করেন। মানুষ কাজ করে। হ্যাঁ, বাহ। একজন মানুষ লেখেন এবং সেই লেখাও একজনে লেখেন না। কেউ একজন কবিতা লেখেন, কেউ একজন প্রবন্ধ লেখেন, কেউ একজন স্মৃতিকথা লেখেন, গল্প কবিতা লেখেন, ছোটদের লেখা লেখেন। এবং আরেকটা এই জিনিস এই হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ, অনেকগুলো মানুষ। তারপরে তিনি যখন টেলিভিশন করেন তিনি একজন আব্দুল্লাহ আবু সাইদ, তিনি যখন বক্তৃতা করেন একজন আব্দুল্লাহ আবু সাইদ, তিনি যখন সংগঠন করেন বা আলোকিত মানুষ তৈরির জন্য বই পড়ার যে আন্দোলন করেন, এই আন্দোলন একজন আব্দুল্লাহ আবু সাইদ করেন না, তিনি নিজেকে অনেকগুলো ভাগে ভাগ করে এই জায়গাটা তৈরি করেন। তিনি নিজেকে এই হচ্ছে ছাড়িয়ে আমার বিবেচনা। আমি ও আর কিছু দরকার হ্যাঁ, নেই। তো এখন আমরা আসলে একটা বড় বিষয় হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তোলার কাজটা। স্যারের কাজ নিয়ে ইফতেখার আমি মনে করি আমরা যদি এক নাগারে 6টা-7টা ভাগ করে স্যারের কাজগুলো নিয়ে কথা বলি তাহলে হবে এই 25 মিনিটে একজন আব্দুল্লাহ আবু সাইদের কানাকড়িও ধরা যাবে না। এটা ঠিক বলেছ। আমার ব্যক্তিগত ধারণা যে শিক্ষক হিসেবে তিনি যেমন আমার চিরজীবনের শিক্ষক, তেমনি আরও আজ থেকে হয়তো আরও বহু বছর পরে স্যারের বক্তৃতাগুলো থেকে যাবে, স্যারের এই বইগুলো থাকবে। এই যে 57টা বই, এই বই আরও দীর্ঘদিন আমাদের নতুন প্রজন্মকে স্যারের চিন্তা ভাবনা, তবে বা এখানে এই অন্যান্য বইয়ের দিকে ব্যাপারে একটি আকৃষ্ট জিনিস করবে হওয়া বলে আমার উচিত ধারণা। ইফতেখার, সেটা হচ্ছে বইগুলো প্রপারলি প্রকাশিত হওয়া দরকার, খুব সঠিক সুন্দরভাবে, এবং ব্যাপক পাঠক যাতে বইগুলি পড়তে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। হ্যাঁ, মিলন এবং আমিরুল, তোমাদেরকে অশেষ তোমাকেও ধন্যবাদ ইফতেখার, খুব অনেক সুন্দর সুন্দর কথা বললে স্যার সম্পর্কে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। একজন প্রিয় মানুষকে বা একজন প্রিয় লেখককে জন্মদিনের শুভেচ্ছা জানানোর, শুভকামনা জানানোর একটা ভালো উপায় হতে পারে তার লেখা কোনো একটি বই পড়ে ফেলা। আমরা আশা করব আপনারা আব্দুল্লাহ আবু সাইদের এই বিপুল সাহিত্য ভাণ্ডার থেকে আপনার নিজের পছন্দ বইটি বেছে নেবেন এবং পড়ে ফেলবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।